দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। আজ থেকে উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হবে দলীয় চিত্রকলা প্রদর্শনী এক্সপ্রেশনস ইন গ্রাফিক্স। প্রতিদিন বেলা 11:30 থেকে সন্ধ্যা 7:30 এই সময় প্রদর্শনী চলবে 4 জুন পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্র ও দ্বীপ গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ইন্টার আলিয়া আন্তঃপ্রসঙ্গত শীর্ষক বহুমাত্রিক যৌথ প্রদর্শনী। প্রদর্শনী চলবে 2 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। এখন আব্বার বিচার শুরু, তাহলে হোয়াটসঅ্যাপে লোকেশনটা পাঠাও আব্বা। তারে কি ফালাই দিবেন ভাই? অবশ্যই ফালাই দিব। তুমি আমাকে একটা বার সুযোগ দাও। তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া দুনিয়া। আমি আপনার ছেলের বউ। আমি বিয়ে করি না, আমি তার বিয়ে করি না, আমি কোনো বিয়েই করি নাই। রাইট, কথা ওইটাই থাকলো। পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিঅ্যাকশন, আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। সদা হাস্যোজ্জ্বল দেখে কি ক্লোজ আপ অন তোমাকে খুঁজে বাংলাদেশের অডিশনের খাতায় আপনি নাম লিখিয়েছিলেন? বিষয়টা যেটা হচ্ছে, একটা জিনিস আমি সবসময় পছন্দ করি, সেটা হলো ধরো কাউকে তুমি হেল্প করতে পারো বা না পারো, তার দিকে হাসি মুখে যদি তুমি তাকাও, সে কিন্তু তার কিছু দুঃখ হয়তো বা ভুলে তোমার সঙ্গে কথা বলবে। রাত 9:30 থাকছে সাগর জাহানের পরিচালনায় ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি। ইতা ফিতা কিতা এদিকে কাম কাম কাম। ভালো যন্ত্রণা ইতা ফিতা কি কন, আপনি কি আমার ডাকেন নাকি? হ্যাঁ, ইতা ফিতা না, ফিতা মানে ফেসবুক তারকা, ইতা মানে ইউটিউব তারকা, তাই তো? হ্যাঁ, কিন্তু জিনিসটা হবে ইস্টা এবং ফিস্টা, মানে ইউটিউব স্টার এবং ফেসবুক স্টার। ডিয়ার ফ্রেন্ডস, হাসিবুল খন্দকারের ভিডিও থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য একটি বিরাট চমক অপেক্ষা করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একজন ব্যক্তিকে বেঁধে রাখা হয়েছে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী কামরুজ্জামান রাব্বি। শুভ দুপুর ভাইয়া। কেমন আছেন বলেন? আমি খুব ভালো আছি। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। গান শুনবো, কিন্তু তার আগে জানি যে বর্তমান সময়টা কেমন যাচ্ছে, কি নিয়ে সব থেকে বেশি ব্যস্ত, মানে গান ছাড়া? গান ছাড়া যদি বলি, আমি জাহাঙ্গীরনগরে এমফিল করছি, পড়াশোনা নিয়ে খুব বেশি ব্যস্ত। এবং কাজের ফাঁকে বললে ভুল হবে, কাজ শেষ করে যে সময়টা বিশ্রাম নিতাম, সেই সময়টা এখন বই নিয়ে বসতে হচ্ছে। সো এটা নিয়ে বেশি ব্যস্ত। লেখাপড়াটাও সঙ্গীতেও? মানে লেখাপড়া যেহেতু সঙ্গীতে, সুতরাং এমফিল কি সঙ্গীতের উপর? সঙ্গীতের উপরেই। আমি আসলে অনার্স মাস্টার্স মিউজিকে করা, আর এমফিলের টপিকটা হচ্ছে স্বাধীনতোত্তর বাংলাদেশে লোকসঙ্গীতের আধুনিকায়ন। সো এটার প্রবণতা, এটা নিয়েই কাজ করছি। আর এটা নিয়ে কাজ করতে গিয়ে যেটা আমাকে পড়তে হচ্ছে, আসলে টোটাল বাংলার সাহিত্য, বাংলা ইতিহাস সব কিছুই আমাকে জানতে হচ্ছে বা পড়তে হচ্ছে আসলে। সো সেটা নিয়েই ব্যস্ততা বেশি। সেটা এক অর্থে কিন্তু আপনার সঙ্গীত জীবনকেও অনেক সমৃদ্ধ করছে বা জানার জায়গাগুলো অনেক পরিষ্কার করছে। আমার আসলে সব বিষয়ে জানার ক্ষুধা অনেক বেশি, আর এই জন্য ভালো লাগছে যেটা জানতে পারছি। কিন্তু একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ এই সব কাজগুলো, রেকর্ডিং, শুটিং, এগুলো সব শেষ করার পরে গিয়ে আবার পড়তে হচ্ছে, যেটা আসলে আমি বলবো যে খুব কম সময় হলো। এমফিলে ভর্তি হওয়ার পর থেকে এরকম একটা রুটিন তৈরি হয়েছে, তার আগে এটা ছিল না। সো হুট করে এমন একটা রুটিনের মধ্যে ঢোকাতে একটু চাপ হচ্ছে বেশি, বাট এনজয় করছি। চমৎকার। ব্যস্ততা আসলে এনজয় করলে সেটাকে ব্যস্ততা বলে মনেই হয় না। আর গান নিয়ে এখন কি কাজ করছেন? গান নিয়ে বলতে একদম শুরু থেকে, আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছি তখন থেকে আমার সারা বছর রেকর্ডিংয়ের কাজ থাকে। সামনে ঈদকে কেন্দ্র করে
বৈশাখকে কেন্দ্র করে বা বিভিন্ন অকেশনকে কেন্দ্র করে কাজ হয়। এর বাইরেও একটা রেগুলারিটি মেনটেন করি আমি অলওয়েজ, যে মাসে অন্তত আমার 4 সপ্তাহে যেন 4টা গান আসে। এইটা আমি সারা বছর আমার যেদিন থেকে আমি ইন্ডাস্ট্রিতে আছি, আজকে প্রায় 7 বছর 8 বছর ধরে আমি এটা কন্টিনিউ করে যাচ্ছি যে অন্তত মাসে 4টা গান আমার আসুক। এটা তো বেশ কঠিন একটা কাজ, মানে একদমই তাই, অনেক কঠিন কাজ। কনসিস্টেন্সিটা মেইনটেইন করাটাই তো অনেক চ্যালেঞ্জিং। জি, এটা অনেক কঠিন কাজ, বাট ভালো লাগে। আর আমি আমার যেটা পার্সোনাল ইউটিউব চ্যানেল অফিসিয়াল, যেটা আমার নামে, সো এই চ্যানেলটাতে আমি প্রত্যেক সপ্তাহে একটা করে কন্টেন্ট দিই, একটা করে গান দিই। দেখা যায় যে বেশিরভাগ সময়ই আমি এখন মৌলিক গানগুলো দিচ্ছি। আগে একটা সময় কাভার গান দিয়েছিলাম, সো এখনও কাভার দিই, বাট মৌলিকের সংখ্যাটা বেশি, সো একটু চাপ বেশি হয়ে যায়। আর ওইভাবেই মানে নিজের চ্যানেলের কাজ আর বাইরের অডিও লেভেল কোম্পানিগুলো তো আছেই, সেগুলোর কাজ করছি, টেলিভিশনের বিভিন্ন প্রোগ্রাম করছি, নিজে পড়াশোনা করছি, প্লাস একটা ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারার হিসেবে আছি, সেখানে ক্লাস নিচ্ছি। এরপরে কত ফ্যামিলিকে কিছু সময় দিচ্ছি। করছেন, মানে এত কিছুর পরে ব্যক্তিগত জীবনের সময়টা কিভাবে দিচ্ছেন? এর মধ্যেই হয়ে যাচ্ছে, কারণ 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডই যেহেতু ইম্পর্টেন্ট, সো ভাগ করে দেওয়ার চেষ্টা করছি 24 ঘন্টাকে। মানে গানটা এত সুন্দর, এবং মানে আপনি যখন গানটি করেছেন তারপরে এত ভিউজ গানটি, মানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে একদম, গানটি, এবং একদমই সবাই তাই। খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। মানে ভাইরাল যে শব্দটা, সেই শব্দটা যায় না, মানে এটার সাথে আসলে জনপ্রিয়তাই যায়। তো সত্যি। যখন আপনি গানটি করেছিলেন তখন কি মনে হচ্ছিল যে এতটা সাড়া ফেলতে পারে? না, এইরকম আসলে আমার মনে হয় যে কেউই বলতে পারে না। একটা ভালো লাগা কাজ করে যে একজন গায়ক হিসেবে আমার এই গানটা গাইতে অনেক ভালো লেগেছিল, বা আমি যখন প্রথম শুনেছিলাম আমার শুনতে অনেক ভালো লেগেছিল, যে এই গানটা খুব চমৎকার একটা গান। এই জন্য গানের কথাগুলো খুব সাবলীল, বাস্তবিক, সহজ, এবং সুরটাও তাই। সো এই জন্য মনে হয়েছিল যে এই গানটা তো আমার ভালো লাগে। আর আমি সবসময় যেটা করি যে আমার নিজের যেটা ভালো লাগে আমি সেটাই করি, নিজের আত্মতৃপ্তির জন্যই আমি সবসময় গান করি। তাতে যদি আপনার ভালো লেগে যায় সেটা আমার জন্য একদমই বোনাস মনে হয়। সো আমার বিশ্বাস ওই সময় তৈরি হয়েছিল যে আমি আসলে এই গানটা আমার খুবই ভালো লাগবে আমি যদি গাইতে পারি। পরে তো দেখলাম যে না, আমার মতো আরো হাজার মানুষের ভালো লেগেছে। সবাই কানেক্ট করেছে গানটাকে। একদম তাই। আচ্ছা, যখন কোনো গান এতটা জনপ্রিয়তা পায়, ধরেন আপনার এই গানটি যেরকম অনেক জনপ্রিয়তা পেয়েছে, এরপরে যত গানই করেছেন না, ওই স্ট্যান্ডার্ডটা আসলে ছোঁয়া সম্ভব হয়নি। তো এটা একজন শিল্পীর জন্য মানে সফলতা একদিক থেকে, আর একদিক থেকে একটু ব্যর্থতা বলেও কি মনে হয়? আমার কাছে ব্যর্থতা একদমই মনে হয় না। সফলতার জায়গাটা হচ্ছে যে একটা গান মানুষ যখন এত বেশি পছন্দ করে ফেলে, যেমন আমি তো ভালো নার কথাই যদি বলি, একটা মানুষের সৃষ্টি প্রত্যেকটা সমান হয় না, কখনো সেটা বেশি হয়, কখনো সেটা কম হয়। তো দর্শক শ্রোতারা যেটা তৈরি করেছে তাদের মানসিকতার জায়গা থেকে, তাদের মননে তৈরি হয়ে গেছে যে কামরুজ্জামান রাব্বিকে আমরা এইভাবে চাই। কিভাবে সেটা আমি তো ভালানার মতো করে, কারণ প্রত্যেকটা গান আমি তো ভালানার মতো সম্ভব না, এবং সেকেন্ড কোনো ভার্সনও সম্ভব না, কারো ক্ষেত্রেই সম্ভব না। আমার মনে হয় যে এই ক্ষেত্রে অনেক গান আমার কাছে মনে হয় যে আমি তো ভালানার থেকে অনেক ওপরের গান ছিল, অনেক লেভেল ওপরের, কিন্তু দর্শকদের মাথায় সেট হয়ে আছে আমি তো ভালানা, তারা তো এটাকে ওই জায়গাটা দিবে না। বাট একজন বোদ্ধার কাছে, যারা গান বোঝেন, যারা গান নিয়ে ভাববেন, তাদের কাছে মনে হবে যে না, এই গানটা তো আমি তো ভালানার থেকে কথায়, সুরে, গায়কিতে সব কিছুতেই অনেক ওপরে। কিন্তু সাধারণ দর্শক যারা, তারা শুধু ওই অনুভূতিটুকু চায়। আর আরও একটা ব্যাপার কাজ করে যে আমি তো ভালানা গানটা যেভাবে ছড়িয়েছিল, মানে এখন তো আসলে দর্শকদের কাছে পৌঁছানোটা খুব জরুরি। সবগুলো গান তো আর ওইভাবে পৌঁছায় না। অনেক ভালো গান আমার বা অন্যান্য যারা শিল্পীরা আছেন তাদের অনেক ভালো গান পিছনে থাকে, পৌঁছানো সম্ভব হয় না। আগে একটা সময় যখন অ্যালবাম ছিল, সেই অ্যালবাম কিন্তু প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে হলেও পৌঁছে যেত, মানুষ বুঝতে পারতো, একইভাবে ডিস্ট্রিবিউট হতো। বাট এখন যেটা হচ্ছে যে পার ডে 50টা গান মিনিমাম রিলিজ হচ্ছে, এবং এই 50টা গানের মধ্যে যদি কোনো গানকে একটু আলাদা করে পাবলিসিটি করা হয় তবেই সেটা পৌঁছায়। এই আলাদা পাবলিসিটি বলতে লাইক বুস্ট করা বা একটু ছড়িয়ে দেওয়ার জন্য অনেক রকম চেষ্টা করা, মার্কেটিং বা প্রমোশনের জায়গাটা করতে হয়। একদম সেটা করতে হয়। সো এইটা তো মানে প্রত্যেকটা গানের ক্ষেত্রে সম্ভব না, কারণ এখানে একটা প্রত্যেকটা ডিস্ট্রিবিউটাররাই আমি বলবো যে এখন
অনেক বেশি সেভ করতে চায়, সবাই জি, সেভ করতে চায়। জি। কারণ আগে দেখা যেত 1 মাস 2 মাস পরে 12টা গানের একটা অ্যালবাম বের হতো, কিন্তু এখন ওই যে পার ডে 50টা গান হচ্ছে, ডিস্ট্রিবিউটররাই বা কি করবে, সবগুলো গানকে তো সমানভাবে প্রমোশন করতে পারে না। সো ভালো অনেক গান সেটা আমার বা অন্য অনেকেরই ভালো গানগুলো ঠিকভাবে আসলে মার্কেটিং হচ্ছে না বা প্রচার হচ্ছে না জন্যই দর্শকের কাছে পৌঁছাচ্ছে না। যদি পৌঁছায়, দর্শকরা আবার আমি তো ভালো না শুধু না, এর চেয়ে তো অনেক বেশি করে নেবে, এটা আমার মনে হয়। মানে বিষয়টা খুবই দুঃখজনক এবং এই জায়গাটা আসলে উতরে যাওয়াটা আমাদের জন্য খুব এইটা জরুরি। আমার মনে হয় যে এত সহজে উতরানো যাবে না, কারণ আস্তে আস্তে আমরা তো একদম ডিজিটাল প্ল্যাটফর্মে চলে এসেছি, আর এইটার ব্যবহার বিধিটা আমরা এখনো নিজেদের সাথে অ্যাডজাস্ট করতে পারিনি। তো এটা মনে হয় আর একটু সময় লাগবে, সবাই নিজেরাই বুঝে যাব কিভাবে এটা করতে হবে, এবং সেটা যারা আয়োজক তারাও বুঝবেন, যারা দর্শক তারাও বুঝবেন, তখন আমার মনে হয় ভালো একটা কিছু। আচ্ছা, আপনি যখন গান করেন তখন কি নিজের রুচি অনুযায়ী গানটা করা হয়, নাকি শ্রোতা দর্শকরা আসলে কেমন ধরনের গান পছন্দ করছেন সেটা চিন্তা করে গান করেন? আমি আমার নিজের রুচির ওপর নির্ভর করে এই গানগুলো পছন্দ করি এবং করি, কারণ শ্রোতা দর্শকরা, এটা আমার বিশ্বাস, যে কোনো ধরনের গান মানে শোনার জন্য শ্রোতারা আছেন, এবং সেটা সবাই না, একটা ভাগ থাকে, একটা শ্রেণী থাকে, কারণ সব ধরনের গান শোনার শ্রোতাই আমাদের দেশে আছেন। কিন্তু আমি চিন্তা করি যে আমি কোন ধরনের শ্রোতাদেরকে আমার গান শোনাবো, সেই চিন্তা করে আমি কাজ করি। সো এখানে তো একটা ভাগ হয়ে যায় স্বাভাবিকভাবেই। যেমন আমি যদি বলি যে টিনএজার যারা, তারা যে ধরনের গান পছন্দ করেন বা করবে, 30+ এজ যাদের, তারা ওই ধরনের গান পছন্দ করবে না। সো আমি যদি টিনেজারদের কথা চিন্তা করে গান করি, তাহলে টিনেজ পার হওয়ার পরে যে বয়সটা, এবং সেটা একদম পরিণত বয়স পর্যন্ত, তারা কিন্তু আর আমার গান শুনবে না বা পছন্দ করবে না, বিকজ আমার টার্গেট শ্রোতা ছিল টিনেজার। বাট আমি যদি টিনেজারকে বাদ দিয়ে বাকিদের কথা চিন্তা করি, তখন কিন্তু টিনেজাররাও হতে পারে এই গানটা শুনবে, না হলে না শুনতে পারে। সো একটা বড় অংশ সেখানে। আমি যেটা চেষ্টা করি যে সিলেক্ট করে অডিয়েন্স সিলেক্ট করে গানটা খুব কম করি। আমি আমার আত্মতৃপ্তি যেই গানে পাই সেটাই করি। সেইটা লাকিলি বলবো যে সব শ্রেণীর বা সব বয়সের শ্রোতারাই পছন্দ করে, বিশেষ করে মানে টিনেজাররাও পছন্দ করে, বড়রাও পছন্দ করে। বর্তমান এটা সময়ে আমার জন্য লোকসঙ্গীতটা আসলে মানে শ্রোতা কারা মূলত? লোকসঙ্গীতের শ্রোতা বর্তমান সময় শুধু না, মানে সব সময় যেটা ছিল যে যারা মানে বাংলার মানুষ, বাংলা গানকে পছন্দ করে, তারা প্রত্যেকেই লোকসঙ্গীতের শ্রোতা। এখন আমাদের যেটা একটা সময়, আজ থেকে 50 বছর আগে লোকসঙ্গীত যেভাবে প্রচার করা হতো, প্রচারের ধরনটা যেরকম ছিল, এখন কিন্তু সেটা নেই, বা এখন সেটা থাকলেও আমার মনে হয় যে অনেক সমস্যা। কারণ 50 বছর আগের দুনিয়া, 50 বছর আগের মানুষের মানসিকতা আর আজকের মানসিকতা একরকম না, বিস্তর পার্থক্য। সো আগে হয়তো বা ক্যাসেট বা সিডি প্লেয়ারে তারা গান শুনতো, বাট এখন মোবাইল ফোনে জাস্ট অন করলে হাজার হাজার অপশান তাদের কাছে, তারা গান শুনছেন। সো সেইখানে আমাদেরকে ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করেই ওইভাবে গানগুলোকে রেডি করতে হবে এবং দর্শকের কাছে পৌঁছাতে হবে। সো লোকগানের শ্রোতা আমি বলবো যে যারা যে কোনো লোকগান যদি সঠিকভাবে প্রেজেন্ট করা যায়, প্রত্যেকটা শ্রোতাই লোকগানের শ্রোতা, এটা আমার কাছে মনে হয়। আচ্ছা, আরো একটি বিষয় জানতে চাইবো যে লোকগানের যেসব ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, সেখানে কি কোনো জায়গা থেকে আপনার মনে হয় যে মিউজিশিয়ানস যারা আছে, মানে যোগ্য মিউজিশিয়ানসের কমতি আছে? আমার কাছে মনে হয় যে যে কোনো ধরনের বাদ্যযন্ত্রই লোকগানের সাথে ব্যবহার করা যায়, এবং করা দরকার, খুব করা উত্তম। সো এটা আমার কাছে মনে হয়, কিন্তু সেই বাদ্যযন্ত্রের ব্যবহার বা প্রয়োগের যে বিধি, সেইটা জানা এবং মানা খুব জরুরি। কারণ আমরা অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের বাদ্যযন্ত্রের খুব আধিক্য দেখা যায়। সো সেইটা না করে কোন বাদ্যযন্ত্র কতটুকু ব্যবহার করব, এইটা যদি আমি জেনে ব্যবহার করি, সেটা যে কোনো বাদ্যযন্ত্র হতে পারে, ইস্টার্ন ওয়েস্টার্ন যে কোনো বাদ্যযন্ত্র, তাহলে আমার মনে হয় যে গানগুলো খুব পলিশ হবে, খুব শ্রুতি মধুর হবে। কিন্তু আমরা দেখা যায় যারা গান গাই, তারাও গাওয়ার সময়, ফর এক্সাম্পল একটা গান ওয়েস্টার্ন প্যাটার্নে আমরা করছি বা করতে চাই, তো ইনস্ট্রুমেন্ট যারা বাজাচ্ছেন মিউজিশিয়ানরা, তারা তো ওই ইনস্ট্রুমেন্টের খুবই দক্ষ এবং পারদর্শী, যে যার ইনস্ট্রুমেন্ট নিয়ে। সো তারা তো তাদের মতো করে বাজাবেনই, কিন্তু আমি একজন গায়ক, আমার চাওয়া হওয়া দরকার যে কোন বাদ্যযন্ত্রের আধিক্য কতটুকু থাকবে, সেইটাকে ব্যালেন্স করে আমার টার্গেট থাকা উচিত যে আমার লোকগান বা আমার বাংলার গানের যে গায়কী, যে ধরন, সেটাকে ঠিক রাখবো আমি, আর তারা তাদের বাজনা বা তাদের বাজানোর স্টাইলটা তারা ওয়েস্টার্ন ফলো করুক।
এই দুইটার যখন ব্লেন্ড হবে তখন একটা সঠিক ফিউশন হয়ে দর্শকের কাছে পৌঁছাবে এবং আমার মনে হয় যে তখন অনেক বেশি শ্রুতিমধুর হবে। এবং আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেকগুলো গানই হয়েছে বা ইদানিংকালে হচ্ছে এই ধরনের একটা ফর্মের ফলো করে। তো সেইটা আমরা অনেক আগে থেকেই করি, প্র্যাকটিস করি, কিন্তু ওই যে কোন যন্ত্র কতটুকু ব্যবহার করব, আমি ভোকাল থ্রোয়িংটা কিভাবে করব, এই ব্যাপারগুলো সম্পর্কে বোধহয় আমরা একটু কম জানি এখনো, বা জানলেও সেটা অগোছালোভাবে জানি। একটু গুছিয়ে জানা এবং প্রয়োগ করাটা খুব জরুরি। কি চমৎকারভাবে বললেন কথাগুলো। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার কি নিজের লেখা মানে গান লেখা বা সুর করা এই বিষয়টি করা হয়? খুব কম, মানে করি একদমই, ওই যে বললাম যে কখন একটা লাইন মাথায় আসলো, আচ্ছা মনে হলো এই লাইন নিয়ে একটা গান হতে পারে, তো তখন যদি মাথায় আসে লিখলাম। আবার যদি পরে 1 বছর পরেও হতে পারে যে মাথায় একটা লাইন আসলো, 1 বছর আগে এসেছিল, সেই লাইনটা আজকে শেষ করব, সেটাও হতে পারে, এরকম হয়। তবে সেটা খুবই কম, মানে একটা নেশা থাকে অনেকেরই যে আমি গান লিখবো, সুর করব, সেই নেশাটা আমার কম। আমার নেশা হচ্ছে গানগুলোকে সংগ্রহ করব, কিছু পুরনো দিনের গান বা পুরনো লোকগান, পুরনো বাউল গান, যে ধরনেরই গান হোক, যেগুলো এখন প্রায় হারিয়ে যাচ্ছে, এখন সেগুলো হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেছে অনেকটা, সেগুলোকে আবার নতুন করে সামনে নিয়ে আসার একটা ইচ্ছা বা নেশা এটা আমার আছে। বাহ, আরো একটি গান শুনি আপনার কণ্ঠে। কোন গানটি শুনবো? নতুন কোন গান শুনিবার? নতুন কোন গান, এই গানটা আসলে নতুন গান বলবো না, পুরনো গান, কিন্তু নতুন করে আমরা বা আমি গাই আর কি। এটা ফজলুর রহমানের লেখা, সুর করা, আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন বয়াতি, আব্দুল কুদ্দুস বয়াতি আর কি। তো উনি গানটি গেয়েছিলেন, শোনাই আমি আমার মতো করে। ভাবিস কি তুই মনে মনে, ভাবিস কি তুই মনে মনে, মনে করি না আমার মর্জিনা রে, আইজো তোরে ভুলতে পারি না আমার মর্জিনা রে, আইজো তোরে ভুলতে পারি না। আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম পাকা কথা দিয়া রে, পাকা কথা দিয়া, আইসা দেখি তোর মর্জিনা হইয়া গেছে বিয়া রে, হইয়া গেছে বিয়া। আমি সেদিন থাইকা কোনো মায়ার, সেদিন থাইকা কোনো মায়ার প্রেমে পড়ি না আমার মর্জিনা রে, আইজো তোরে ভুলতে পারি না আমার মর্জিনা রে, আইজো তোরে ভুলতে পারি না। কণ্ঠে এত দরদ ছিল। এটা আসলে আমার ক্রেডিট না, আমি বিশ্বাস করি যেভাবে এক একটা গান যেভাবে সৃষ্টি হয়, গানের কথা, গানের সুর, এরপরে আসে বা গানের সঙ্গীত আয়োজন, তারপরে আসে গানের গায়কী বা গানের যিনি গাইছেন সেটা। সো আমার একদম মৌলিক দায়িত্ব বা একজন গায়কের বৈশিষ্ট্যই সেটা যে গীতিকারের অনুভূতি সে ধারণ করবে, সুরকারের অনুভূতি ধারণ করবে এবং মিউজিকটাকে ফলো করবে, তারপরে সে গানটা গাইবে। সো আমি সেটাই চেষ্টা করি শুধুমাত্র। এইখানে আমার আলাদা করে নতুন করে দেবার কিছুই নেই। আমি ওই গীতিকারের অনুভূতিটাকে ধারণ করছি, সুরকারের অনুভূতি ধারণ করছি এবং মিউজিকটাকে ফলো করে বা মিউজিকের যে ফরম্যাট থাকে, সূত্র থাকে, সেগুলোকে মেনে আমি আমার মতো করে গাইছি। জাস্ট ওদের শেখানো বা ওদের সৃষ্টি একটা বিষয়টাকে আমি উপস্থাপন করছি। না, সেখানে নিঃসন্দেহে আপনারও ক্রেডিট আছে, কারণ সেখানে আপনার শিল্পসত্তার একটা বিষয় আছে, আমার শিল্পসত্তা যদি বলেন, গায়কীর ধরনের বিষয় আছে, সেগুলো আপনাকে আলাদা করছে অন্য সবার থেকে। প্লেব্যাকের কথা জানতে চাইবো যে প্লেব্যাকে কি কাজ করা হচ্ছে কিনা? প্লেব্যাকে কাজ করেছি খুব কম। আমি প্রথম যে সিনেমাতে গান গেয়েছি সেটা হচ্ছে আহত ফুলের গল্প, এরপরে গাইলাম সাঁতাও চলচ্চিত্রে, তারপরে এখন পর্যন্ত আর নতুন কোনো চলচ্চিত্রে গাইনি। একটা চলচ্চিত্রে অভিনয় করেছি, কিন্তু সেইটা সম্পর্কে এখনই কিছু বলবো না, বলার নিষেধ আছে ডিরেক্টরের। সো এটা বলবো পরে, আরো বলার সময় আসবে ইনশাল্লাহ।
বাট গান আসলে প্লেব্যাকে গাওয়ার জন্য আমাকে ডাকা হয় কম। এটার কারণ প্রথমত যে লোকগান যে সকল সিনেমাতে ব্যবহার হয় সেগুলো একদমই বাণিজ্যিক সিনেমা না, মানে তুলনামূলকভাবে বাণিজ্যিক সিনেমা না। আর এরপরে লোকগান তারা যারা মিউজিক করেন তারা চিন্তা করেন যে কোন ভয়েসটা দিয়ে আমরা এখানে গান গাওয়াবো। তো স্বাভাবিকভাবেই আমার সিরিয়ালটা একটু পরে আসে, আচ্ছা, জন্যই হয়তো এখন পর্যন্ত খুব একটা বেশি ডাক পাই না। বাট এই দুটো কাজ করেছি, এর বাইরে দু একটা নাটকের ভয়েস দিয়েছি, নাটকের থিম সং গেয়েছি, এরকমও হয়েছে। অভিনয়ও তো কাজ করা হচ্ছে আপনার মধ্যে। হ্যাঁ, অভিনয় আসলে অভিনেতা আমি না, অভিনয়টা করি বা অভিনেতা এরকম বললে খুব লজ্জা লাগে, অভিনেতা যেহেতু না। তবে একটা জিনিস আমি ফলো করি যে অভিনয় না করাটাই, মানে স্ক্রিনের সামনে অভিনয় না করাটাই যেন বড় অভিনয়। এটা আমি শিখেছি অনেকের কাছ থেকে, শুনেছি অনেকের কাছ থেকে, শিখতে হয়তো পারিনি এখনো, সেইটা চেষ্টা করি। একটা ধারাবাহিক নাটক শেষ করেছি, আরেকটা ধারাবাহিক নাটক প্রায় 50 পর্ব এখন রানিং। আচ্ছা, সামনে ঈদের জন্য নতুন কোনো কাজ করা হচ্ছে কি এই মুহূর্তে? ঈদের জন্য গানের কাজ করছি অনেকগুলো। আমি ঈদের প্রায় প্রত্যেক দিনই আমি চেষ্টা করছি একটা দুইটা নতুন গানের ভয়েস দেওয়ার, এবং সেটা সিরিয়াল চলেই যাচ্ছে, প্রত্যেকটা দিন হচ্ছেই। তাতে ঈদে আমার বিশ্বাস যে অন্তত 10 থেকে 15টা গান রিলিজ হবে বিভিন্ন লেভেল কোম্পানির মাধ্যমে। এই কাজগুলোই করে যাচ্ছি। মানে সব কাজ নিয়ে, মানে বিশেষ করে গানের কাজ নিয়ে আপনি এত বেশি ব্যস্ত, এই ব্যস্ততা যেন অব্যাহত থাকে সেটাই প্রত্যাশা থাকবে। অনেক অনেক শুভকামনা ভাইয়া, আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেওয়ার জন্য, গান শোনাবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ এনটিভিকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvpt.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpt.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।